অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা মডেল প্রশ্ন অর্থাৎ গণিত প্রশ্ন, দত্তপুকুর নেবাদই হাই স্কুল, যেটা বয়েজ স্কুল নামে পরিচিত, 2022-এর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, তাহলে তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি প্রশ্ন প্লাসের সমাধান সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবে। তাইলে আর দেরি নয়, এখন তোমাদের সরাসরি নিয়ে যাচ্ছি প্রশ্ন দেখার পর্বে। কিন্তু প্রশ্ন দেখার আগে তোমাদের বলবো, আমার এই চ্যানেলটা তোমরা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও এরকম অনেক ভিডিও তোমরা পেতে পারো। তোমরা প্রথমেই দেখো সিলেবাস। তা বয়েজ স্কুলের যে গণিতের সিলেবাস সেটা হচ্ছে পাইচিত্র, অর্থাৎ 2 নম্বর অধ্যায় মূলদ সংখ্যার ধারণা, 3 নম্বর অধ্যায় ঘনফল নির্ণয়। ঘনফল নির্ণয় দেখা গেছে এবারের সিলেবাসে নাও থাকতে পারে, তারপরে আগের বারের সিলেবাসে ছিল, যেমন সমান্তরাল সরলরেখা ছেদকের ধর্ম, তারপরে ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক নবম অধ্যায়, ত্রৈরাসিক যেটা হচ্ছে তোমার দশম অধ্যায়, তারপরে 11 অধ্যায় শতকরা, 12 অধ্যায় মিশ্রণ, 13 অধ্যায় বীজগণিত সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, 14 বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু, 15 হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, সময় ও কার্য, লেখচিত্র, সমীকরণের গঠন ও সমাধান, জ্যামিতিক প্রমাণ, ত্রিভুজ অঙ্কন, সমান্তরাল সরলরেখা অঙ্কন, এবং 23 অধ্যায় যেটা হচ্ছে প্রদত্ত সরলরেখাংশকে সমান 3টি বা 5টি ভাগে বিভক্ত করা। এই হচ্ছে তোমাদের সিলেবাস। হ্যাঁ, তো সিলেবাসের এখন এই নিবাদই হাই স্কুল 2022-এর আমরা এর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার আসা প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে এখন আলোচনা করব। এই দেখো তোমাদের প্রশ্নটি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, নিবাদই হাই স্কুল, হ্যাঁ, থার্ড ইউনিট টেস্ট বাই থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2022 ক্লাস 8। এখানে প্রশ্ন তোমার সরাসরি প্রশ্ন, আর এটা ক্লিয়ার করে একটু তোমাদের দেখিয়েছি প্রশ্নটা। এই হচ্ছে তোমার প্রশ্ন, আর এটা ক্লিয়ার করে প্রশ্ন। তারপরে এই প্রশ্ন প্রতিটার ক্ষেত্রেই আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করেছি, তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এক এক করে প্রশ্ন, এই হচ্ছে টোটাল প্রশ্ন তোমাদের দেখিয়েছি। এখন আমরা সরাসরি চলে যাব সমাধানে। সমাধান পড়বে। তা প্রথমে যদি আমরা দেখি প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন একটা এমসিকিউ প্রশ্ন। এখানে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। এখানে টোটাল 60টি প্রশ্ন আছে। 1 নম্বরের প্রশ্ন, পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? হ্যাঁ, আমরা বলবো উত্তর হচ্ছে 19%। কীভাবে 19%? তোমরা যদি একটু দেখো, ধরি তালিকা মূল্য 100 টাকা, তাহলে পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য, যেমন 100 গুণ 10/100 প্লাস, আবার 100 থেকে 10 টাকা কমে যাবে কারণ এখানে 10% ছাড় হয়, হ্যাঁ, গুণ 10/100, অর্থাৎ কাটাকাটি করলে কত হবে? এখানে যদি আমরা এই 0 0 কাটি আর এর সাথে এই 0, 10 টাকা পড়ে রইলো, এই যে 10 টাকা, এখানে বিয়োগ করলে 90, আবার এখান থেকে 2টা 0 কাটি অর্থাৎ 9 টাকা, তাহলে 10 যোগ 9 অর্থাৎ 19%। তাহলে আমার প্রশ্নের এখানে উত্তর হবে 19%। আমি দিয়ে দিছি। এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি, আমরা যদি দেখি এক্স অক্ষের উপর অবস্থিত যে বিন্দুটি, যদি একটু চিত্র এঁকেই দেখি, এখানে 0 3 বিন্দুটা কোথায় আছে? এখান থেকে 1 2 3, অর্থাৎ আমরা যদি 3টা বিন্দু দিই, এখানে হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত 3 3, তাহলে 1 2 3 1 2 3, অর্থাৎ এখানে 3 3 বিন্দুটা, তাহলে 3 0 1 2 3, এই যে 3 0, অর্থাৎ এইটাই কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত। কাজে আমার উত্তর হবে সি। হ্যাঁ, উত্তর সি। এরপরে চলে যাচ্ছি আমরা 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি, এই যে এবি সমান্তরাল সিডি, এক্স ডিগ্রি এর মান কত, অর্থাৎ এক্স এর মানটা কত? তাহলে তোমার চিত্র অনুসারে যদি বলি, এখানে 130, তাহলে কিন্তু আমার এখানেও 130 হবে। হ্যাঁ, তাহলে এখানে 130, এবং এখানে যদি আমি একটু লক্ষ্য করি, সিডি কিন্তু এটা সরলরেখা, তো সরলরেখার সম্পূর্ণ কোণ হয় কত? সম্পূর্ণ কোণ হয় 180 ডিগ্রি। 100 এখান থেকে এইটা, তাহলে 180 থেকে যদি আমি 130 বাদ দেই, তাহলে দেখা গেছে এখানে কত থাকবে? 180 বিয়োগ 30, অর্থাৎ 150 থাকবে। তাহলে আমি আর বিয়োগটা দেখালাম না, অর্থাৎ উত্তর হবে এক্স ডিগ্রি হতে 150।
50, তাহলে আমার উত্তর কোনটি হয়? শুধু 50 আর কি, 130 থেকে 180 থেকে 130 বাদ গেলে শুধু 50 থেকে এই যে শুধু 50, ঠিক আছে। এরপরে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের মান, প্রতিটি বহিকোণের মান হচ্ছে, যদি আমরা এখানে দেখি প্রতিটি বহিকোণের আসলে এক সূত্র আছে, তোমাদের অঙ্কও করবে, সেই সূত্র হচ্ছে সি নম্বরের সূত্র, অর্থাৎ 360 ডিগ্রি ডিভাইডেড n। এরপরে এটা একটা শূন্যস্থান, কারণ এটা একটা গসাগু শূন্যস্থান। আমরা যদি দেখি এই সেই গসাগুর অঙ্কটা এই যে, হ্যাঁ, 6x², আমরা যদি 6x² ভাঙিয়ে দেখাই, 6x²y, যেটা তোমাদের বইয়ের একটা প্রশ্ন তোমরা দেখতে পাবে, হ্যাঁ, বইয়ের ভিতর থেকে আমি নিয়েছি। তাহলে এটাকে 6কে 3 × 2, তারপর 10কে 5 × 2, 8কে 2 × 2 × 2, আর বাকি x² মানে 2x, এভাবে করে করে যেগুলি তোমার শুধু কমন যায়। তাহলে আমরা দেখি এই তিনটার মধ্যে কি কমন যায়, এই 2 কমন যায়, এই 2 কমন যায়, অর্থাৎ একটা 2 নিলাম, এই যে সেই 2। তারপর আবার কি কমন যায়, x কমন যায়, এই একটা x, এই একটা x, এবং এখানেও একটা x আছে, অর্থাৎ তিনটা থেকে একটা x কমন যাচ্ছে। y হচ্ছে এই y এবং এই, আর তিনটা থেকে একটা y নিলাম, এই y, এবং z এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে, আর তিনটা থেকে, আর বাকি কোনোটাই সম্পূর্ণটা তিনটাই নেই। কাজে আমার ঘষাগু হবে 2x, অর্থাৎ শূন্যস্থানে আমরা কি লিখবো, 2xyz, অর্থাৎ এই যে শূন্যস্থানে, এই প্রশ্নটার শূন্যস্থান 2xyz হবে, 2xy, হ্যাঁ, z। যাই হোক, এরপরে সত্য মিথ্যা, কোনো সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি মাত্র লম্ব অঙ্কন করা যাবে। এটা সত্য না মিথ্যা? আসলে এটা সত্য। আমি যদি বলি সত্য কেন, একটু প্রমাণ দেখাই। এই যে সত্য, দেখো তুমি, এই বহিস্থ যত রকমের বিন্দু যদি এই বিন্দুতে, হ্যাঁ, লম্ব আঁকতে যাই, দেখা যাচ্ছে মাত্র এইটাই লম্ব, আর বাকিগুলি লম্ব হচ্ছে না। কাজে এটা সত্য। এরপরের প্রশ্ন দেখি যদি আমরা, কি আছে, 3 কিলোগ্রাম আসাম চায়ের সাথে কত কিলোগ্রাম দার্জিলিং চা মেশালে মিশ্রণে দার্জিলিং চা এবং আসাম চায়ের অনুপাত 2:3 হবে। তাহলে এখানে 3 কিলোগ্রাম আসাম চা আছে, 3 কিলোগ্রাম আসাম চা, তাই 3 কিলোগ্রাম আসাম চা, আমার এখানে আসাম চা এটা, অর্থাৎ আসাম চায়ের যদি 3, এখানেও 3 আছে, কাজেই এখানে উত্তর 2ই হবে, অর্থাৎ মিশ্রণে দার্জিলিং চা এবং আসাম চায়ের অনুপাত 2:2। কত কিলোগ্রাম চা মেশাতে হবে? 2 কিলোগ্রাম চা মেশাতে হবে। যাই হোক, এরপর চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 144 ডিগ্রি, বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করতে হলে যেখানে করতে হবে, এখানে একটি অন্তকোণের পরিমাপ হচ্ছে 144 ডিগ্রি দেওয়া আছে। আমরা কিন্তু একটা সমীকরণ জানি, একটি অন্তকোণ প্লাস একটি বহিকোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা তোমাদের জানতে হবে। তাহলে অন্তকোণ দেওয়া আছে 144, আর বহিকোণটা আমরা বের করব কিভাবে, 144টা ডান দিকে নিয়ে যাবো, 180 থেকে 144 বাদ গেলে 36 থেকে, অর্থাৎ একটি বহিকোণ হচ্ছে 36 ডিগ্রি। তাই বহুভুজের বাহুর সংখ্যা যদি আমি বের করতে চাই, বহিকোণের সমষ্টি ডিভাইডেড একটি বহিকোণ, অর্থাৎ 360 ডিগ্রি ডিভাইডেড 36, অর্থাৎ 10। তাহলে বাহুর সংখ্যা হবে 10টি। এরপরে দেখা যাচ্ছে পরের প্রশ্ন, যে থ্রাইজ এক্স মাইনাস 1, 2 নম্বরে, যেটা থ্রাইজ এক্স প্লাস 5 বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। ওয়াই অক্ষের উপর যেহেতু অবস্থিত, তাহলে আমরা উত্তরটা যদি দেখি, এই বিন্দুটি কি বলছে, ওয়াই অক্ষের উপর অবস্থিত। বিন্দুটি যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে ওয়াই অক্ষে জানি আমার এক্স স্থানাঙ্কের মান 0 হয়, অর্থাৎ এক্স স্থানাঙ্কের মান 0, কাজেই এখানে এইটা এক্স স্থানাঙ্ক, এটা ওয়াই স্থানাঙ্ক, তাহলে এক্স স্থানাঙ্ক থ্রাইজ এক্স মাইনাস 1 হচ্ছে 0। তাহলে থ্রাইজ এক্স 1টা ডান পাশে নিয়ে গেলাম, এক্স সমান 1/3, অর্থাৎ এক্স সমান 1/3 এর মান থ্রাইজ এক্স, হ্যাঁ, প্লাস 5-এ বসিয়ে দেখা যাচ্ছে 6 আসে। তাহলে দেখা যাচ্ছে এক্সের মান, হ্যাঁ, 1/3-তে বসালে 3 কাটা গিয়ে 6 আসে। তাহলে বিন্দুটির ওয়াই স্থানাঙ্কের মান হবে কত, 6। তাহলে দেখা যাচ্ছে টোটালি স্থানাঙ্ক হবে 0,6। ঠিক আছে, আমার প্রশ্নের উত্তর তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর 3 নম্বরের প্রশ্ন, আমরা এই 3 নম্বরের প্রশ্নটা দেখতেছি। 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি? উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও। হ্যাঁ, আসলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব নয়। কেন, কিভাবে সম্ভব নয়? 5, 2 এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। হ্যাঁ, আমরা যদি বলি 3, 5, 9 অথবা 5, 2, 8 যেটাই থাকুক, আমরা যদি আবার প্রশ্নটা একটু দেখে আসি, এখানে কিন্তু 3, 5, 9 বলা আছে। হ্যাঁ, 3, 5, 9 বলতে আমরা এখানে 5, 2, 3, 5, 9, তাহলে 3 আর 5 8 হয়। হ্যাঁ, তাহলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। তাহলে দেখা যাচ্ছে 3
আর 5 যোগ করলে কত হয়? 3 আর 5 যোগ করলে হয় 8, যেটা 9 থেকে ছোট। তাহলে যদি ছোটই হয় অর্থাৎ 9 থেকে বড় হতে হবে। দুইটা বাহুর যোগফল যদি দুটি রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় রেখাংশ থেকে যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। কাজে এক্ষেত্রেও ত্রিভুজ তৈরি করা সম্ভব হবে না। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন। প্রশ্নটা একটু দেখে আসি। একটি নল দিয়ে চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ হয়। নলটি 7 মিনিট খোলা থাকলে চৌবাচ্চা কত অংশ খালি থাকবে? ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি প্রশ্নটার উত্তর, তাহলে আমরা কিভাবে করব? 12 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি সম্পূর্ণ বা এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি 1/12 অংশ। তাহলে 7 মিনিটে, যে 7 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি 7/12 অংশ। তাহলে চৌবাচ্চাটি খালি থাকবে 1 থেকে 7/12 গেলে 5/12 অংশ। উত্তর তাহলে 5/12 অংশ। এরপরে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে দেওয়া আছে তোমার এই টার্মটা দেওয়া আছে 3a + 1/a = 9। তাহলে বা a + 1/3 অর্থাৎ 3 দ্বারা ভাগ করছি, 3 3 9 হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে আমার বের করতে হবে কি প্রদত্ত রাশি a³ + 1/27a³। তাহলে এক্ষেত্রে a³ + 1/3a হোল কিউব। তাহলে a + 1/3a হোল কিউব যদি হয় এটা একটা a³ + b³ এর সূত্র হয়। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব - 3a × 3ab। তাহলে দেখা যাচ্ছে এই 3a 3a কাটা যায়, অর্থাৎ এই 3a আর এই 3a কাটা যায়। তাহলে 3³ - 1, 3³ - 1 মানে 3 3 9, 3 নং 27 থেকে 1 গেল 26 হবে উত্তর। যাই হোক, এরপরে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে আমাদের উত্তরটা বের করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বলছে প্রদত্ত এই চিত্রে COEA কোণের মান কত? অর্থাৎ COE কোণ, এই কোণটার মান কত আমাদের বের করতে বলেছে। তাহলে এই কোণটার মান যদি আমরা বের করতে বলি, তাহলে কি করতে হবে? চিত্রে AOE সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। AOE মানে কোনটা? AOE, এই যে AOE কোণ হচ্ছে সরল কোণ, যেটা 180 ডিগ্রি। অর্থাৎ তাহলে 180 থেকে আমি যদি 40 - 30 করি তাহলেই কিন্তু আমার FOD কোণ হয়ে যায়। তো FOD কোণের বিপরীত কোণেই কিন্তু COE কোণ। তাহলে আমরা দেখি কিভাবে AOE কোণ সমান 180, তাহলে দুটোর মান বসাই। FOD কোণ হচ্ছে 110 ডিগ্রি। তাহলে FOD কোণ যদি 110 ডিগ্রি হয় তাহলে তোমাদের COE কোণও হবে 110 ডিগ্রি। COE কোণও হবে 110 ডিগ্রি। তাহলে এখানে 110 ডিগ্রি, 110 ডিগ্রি। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1 থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। তাহলে 1 থেকে বড় তোমরা যদি দেখি 1 5 4টি মূলদ সংখ্যা মানে 4 এর পরের সংখ্যাটা, অর্থাৎ 1 × 5 ডিভাইডেড 1 × 5। তাহলে 5/5 1 সমান লেখা যাবে। 2 = 2 × 5, তারপরে 1 × 5 অর্থাৎ হরলবকে আমরা 5 দিয়ে গুণ করেছি। তাহলে 5/5 10/10। এখন আমি যদি পরের সংখ্যাটা লিখি 6/5, এই যে দেখো পরের সংখ্যাটি কী হবে? 1 ও 2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হবে 6/5। অর্থাৎ এই দুটো জিনিস তোমাদের বের করতে হবে। আমার একটা ভিডিও আছে মূলদ সংখ্যার, সেখানে তোমরা দেখে আসতে পারবে। তাহলে 5/5 10/5। তাহলে আমি পরের 4টে মূলদ সংখ্যা লিখবো 6/5 7/5 8/5 9/5। অর্থাৎ আমার 4টা মূলদ সংখ্যাও হয়ে গেল। এরপরে হচ্ছে পরের প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল তা নির্ণয় করি। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি, তোমরা তাহলে দেখতে পারো। দেখে আসি প্রশ্নটা কোথায় আছে। প্রশ্নটা হচ্ছে কোথায়? তোমার প্রশ্নটার মধ্যে তুমি আসল যে অরিজিনাল যে প্রশ্নটা সেটা একটি এই যে প্রশ্নটি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করলো। আয়তক্ষেত্র এবং ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল তা নির্ণয় করো। এটাই কিন্তু তোমার প্রশ্নে আছে। তাহলে আমরা প্রশ্নটা দেখি, সমাধানে যাব। ধরি আয়তক্ষেত্রের প্রাথমিক দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100-এ, যেহেতু এখানে শতকরার অঙ্ক 100-এ এবং 100 একক, তাহলে আয়তক্ষেত্রের প্রাথমিক ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই কারণে অর্থাৎ এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ এভাবে করলে ক্ষেত্রফল হবে 100 × 100a × 100b, অর্থাৎ 1 লিখে 4টা 0 ab বর্গ একক। তারপরে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 15% বৃদ্ধি করা হয় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির পরে তার দৈর্ঘ্যটা হবে কত? 100a + 100/15
ইন্টু 15/100, অর্থাৎ আমার টোটালি 115, অর্থাৎ 15% বৃদ্ধি বলতে 115 এককই হবে। আবার হ্যাঁ, এতক্ষেত্রে পোস্ত যদি 15% হ্রাস করা হয় তাহলে 100 থেকে 15 বাদ গেলে সেটা 85A বা বি হবে। তাহলে পোস্ত হচ্ছে 85B, আর দৈর্ঘ্য এরা মানে পরিবর্তিত যে দৈর্ঘ্য পোস্ত দৈর্ঘ্য হচ্ছে 115A। তাহলে এর ক্ষেত্রফল হবে কত? এর ক্ষেত্রে 115 আর 85 গুণ করলে 9,775 এবি বর্গ একক। তাহলে আগে ছিল 10,000 বর্গ একক, আর এখন হচ্ছে 9,775, অর্থাৎ কমে গেছে। তাহলে ক্ষেত্রফল যে বৃদ্ধি বা হ্রাস পেল, সেটা হ্রাস পেল, কত হ্রাস পেল? এটা থেকে বিয়োগ করলাম 225 বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের শতকরা ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে কীভাবে? 225 এবি ডিভাইডেড 10,000 এবি, তাহলে এই গুণ 100। অর্থাৎ আমাদের এখানে যদি কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে আমাদের কত উত্তর আসে? আমাদের উত্তর আসবে হলো 2.25, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 2.25 হ্রাস পেল। এটা বাদ দিয়ে 2.25 অংশ হ্রাস পেল, 2.25%। ঠিক আছে, গেল। এরপরে আমরা চলে যাচ্ছি, কোনো একটি কাজ রমা রোহিত একসঙ্গে 20 দিনে, রোহিত ও সাবা একসঙ্গে 15 দিনে এবং রমা ও সাব্বা একসঙ্গে 15 দিনে সম্পন্ন করতে হবে। তারা একসঙ্গে কত দিনে কাজটি শেষ করতে পারবে এবং তারা আলাদাভাবে প্রত্যেকে কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? অর্থাৎ আমার এখানে 10 নম্বরের প্রশ্ন। এরপরে এক পাত্র শরবত 5:2 অনুপাতে এভাবে করে উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ এই স্লাইডে আমাদের টোটালি 4টা অঙ্ক আছে। যাই হোক, প্রথম অঙ্কে চলে যাই। কোনো একটি কাজ রমা ও রোহিত, তাহলে ধরি মোট কাজের পরিমাণ হচ্ছে, এটা তোমার বইয়ের 7 নম্বরের অঙ্ক। যদি তোমরা দেখো 17.2 এর মোট কাজের পরিমাণ 1 অংশ, রমা ও রোহিত 20 দিনে কাজ করে 1 অংশ। রমা রোহিত একদিনে কাজ করবে 1/20 অংশ। তাহলে রোহিত ও সাব্বা 15 দিনে কাজ করে 1 অংশ, রোহিত ও সাব্বা একদিনে কাজ করে 1/15 অংশ। হ্যাঁ, রমা ও সাব্বা 20 দিনে কাজ করে 1 অংশ, রমা ও সাব্বা একদিনে কাজ করে 1/20 অংশ। অর্থাৎ হ্যাঁ, দুজনে একত্রিত একদিনের যে কাজ সেটা আমরা বের করলাম। এখন রমা, রোহিত, সাব্বা এবং রমা ও সাব্বা একত্রে একদিনে কাজ করে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 3টা আলাদা আলাদা করে যোগ করলাম, কিন্তু কত কি পেলাম এখানে? যেমন এই এক রমা আর এই এক, দুটো রমা, 2বার রমা আসলো, আর 2বার রোহিত আসলো, আর 2বার সাব্বা আসলো। ঠিক আছে, সাব্বা যেটা আর কি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এটা যোগ করলে হয় কত? 10/60। তাহলে এটা কাটাকাটি হলে 1/6 অংশ। তাহলে 2জন রামা, 2জন রোহিত এবং 2জন সাব্বা একত্রে একদিনে করে 1/6 অংশ। তাহলে 1জন রামা অর্থাৎ 2 দ্বারা ভাগ হয়ে যাবে। ভাগ হলে কত হয়? 1/12 অংশ। অর্থাৎ রমা, রোহিত, সাব্বা একত্রে 1/12 অংশ কাজ করে একদিনে। তাহলে রমা, রোহিত ও সাব্বা 1 অংশ কাজ করবে 12 দিনে। তাহলে রমা একা একদিনে কাজ করবে হচ্ছে কত? ওই যে রমা যদি কাজ করতে হয় তাহলে 1/5 অংশ, অর্থাৎ 1/15 অংশ। ওই দুটো বাদ দিলে দেখা যাচ্ছে কত হয়? 1/60 অংশ হবে, অর্থাৎ 1/12 থেকে 1/60। কারণ 1/15 অংশটা মূলত রোহিত ও সাব্বা, তাই রোহিত ও সাব্বা যদি চলে যায় বাকি থাকে রমা, এই কারণে রমার 1/60 অংশ। তাহলে রমা 1/60 অংশ করে একদিনে, রমা 1 অংশ করবে 60 দিনে। রমা একা কাশি তাহলে সম্পন্ন করবে 60 দিন। আবার রোহিত একা একদিনে সম্পন্ন করবে, ওই যে 1/12 থেকে 20 বাদ গেলে 1/30 অংশ উত্তর হয়। অর্থাৎ রোহিত একা কাজটি 1/30 অংশ করে একদিনে, রোহিত একা কাজটি 1 অংশ করবে, উল্টে গেলে 1/30, অর্থাৎ উল্টে গেলে সরাসরি 30 দিন। এরপর সাব্বা একদিনে সম্পন্ন করে, আবার সে একে 1/12 মাইনাস 1/20, অর্থাৎ এখানেও কি হচ্ছে? 5 থেকে 3 গেলে থাকে হলে 1/30, অর্থাৎ সাব্বা কাজটির 1/30 অংশ করে একদিনে, সাব্বা কাজটির 1 অংশ করবে 30 দিনে। তাহলে তারা একত্রে সমগ্র কাজটি সম্পন্ন করে 12 দিনে, এবং রমা, রোহিত, সাব্বা একা কাজটি সম্পন্ন করতে পারবে যথাক্রমে 60 দিনে, 30 দিনে এবং 30 দিনে। ঠিক আছে, এরপরে পরের প্রশ্ন। একটা শরবতে কি 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ কত সেটা বের করতে হবে। তাহলে শরবতে সিরাপ ও শরবত এবং সিরাপের আনুপাতিক হার কত? 5:7। জলের আনুপাতিক হার 2:7। কারণ দেখা গেছে 5:2 অনুপাতে আছে যেহেতু, তাহলে ধরি এক্স অংশ শরবত তুলে এক্স অংশ জল দ্বারা পূর্ণ করতে হবে। তুলে নেওয়া এক্স অংশ সিরাপের ভাগ হবে, তাহলে কত? যেহেতু এক্স বলেছে 5x/7, কারণ টোটাল এক্স অংশ শরবত তুলে নেওয়া হলো, তাহলে তার মধ্যে আবার 5/7
তুলে নিতে হবে, তাহলে 5x/7। এবং একইভাবে জলের অনুপাতিক হার যেটা x অংশ সিরাপের ভাগ আর জলের ভাগ হচ্ছে 2x/7, তাহলে বর্তমানে সিরাপ আছে, তাই সিরাপ আগে ছিল 5/7 অংশ, সেখান থেকে 5x/7 অংশ বাদ দেব। এবং জল আছে 2/7 থেকে 2x/7 অংশ, জল মেশাতে হবে x পরিমাণ, তাহলে প্রশ্ন অনুসারে কি দুটোর ক্ষেত্রে অনুপাত হবে 1:1, তাহলে আমার 5/7 মাইনাস 5x/7 সমান 2/7 মাইনাস 2x/7 প্লাস এক্স। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি এক্সগুলো এক পাশে নিয়ে নেই আর সংখ্যাগুলো আর এক পাশে নিয়ে নেই, তাহলে দেখা যাচ্ছে কি হয়, এই 5/7টা আমার চলে যাবে, বা 5/7-এর সাথে 2/7টা বিয়োগ হয়ে গেল, আর এক্স মাইনাস 2x/7 প্লাস 2x অর্থাৎ সাইড চেঞ্জটা করেছি, তোমরা বুঝতে পারবে। তাহলে দেখা যাচ্ছে এখানে ক্যালকুলেশন করলে ফাইনালি x সমান 3/10 আসবে, ঠিক আছে। x সমান 3/10 মানে কি, সুতরাং 3/10 অংশ তুলে নিয়ে সমান পরিমাণ জল ওই শরবতে ঢাললে জল ও সিরাপের পরিমাণ সমান হবে, ঠিক আছে। এরপর উৎপাদকে বিশ্লেষণ তোমরা দেখতে পেয়েছিলে a+b হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b মাইনাস 6 প্রদত্ত রাশিমালা দেখি a+b হোল স্কয়ার, তাহলে এখানে তারপরে কি করলাম, কমন নিলাম, 5 কমন নিলে এখান থেকে দেখা যাচ্ছে প্লাস হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরে, ধরি a+b হচ্ছে x, তাহলে x² মাইনাস 5x মাইনাস 6। এখন 6কে এমনভাবে ভাঙাতে হবে যার গুণফল হবে 6 বিয়োগফল হবে 5, অর্থাৎ 6 - 1, তাহলে এখানে আলাদা 6x, এর সাথে যদি আমি গুণ করি 6-এর সাথে x গুণ যাবে, 1-এর সাথে x গুণ যাবে, অর্থাৎ 6x মাইনাস প্লাস হয়ে যাবে x মাইনাস 6, এখান থেকে x কমন যায়, এখান থেকে 1 কমন যায়, তাহলে x মাইনাস 6 হবে এখানে। এখন দুটো থেকে আবার x মাইনাস 6 যেটা উৎপাদকের নিয়ম, বাকি থেকে x+1 সেটা লিখে দিলাম, তাহলে উৎপাদক x এর মানটা বসিয়ে দিয়ে a+b মাইনাস 6, আবার এখানে x এর মানটা বসিয়ে দিয়ে a+b প্লাস 1, তাহলে নির্ণয় উৎপাদক হলো এই যে এটা, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি উৎপাদক আরেকটা দিয়েছি a⁴ প্লাস 4a² মাইনাস 5, a⁴ মানে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4a² মাইনাস 5, অর্থাৎ ধরি যদি a² সমান x, তাহলে প্রদত্ত সমস্যাটি কি দ্বারা x² প্লাস 4x মাইনাস 5। এখন এটাকে যদি আমি মিডল টার্ম করি, 5কে এমনভাবে ভাঙাবো 5 × 5, অর্থাৎ 5 থেকে বিয়োগ করলে হবে 4 আর গুণ করলে হবে 5, তাহলে 5x x² প্লাস 5x কমন নিলাম x প্লাস 5, আবার 1 কমন নিলে মাইনাসটা মানে প্লাস হয়ে যাবে x প্লাস 5, অর্থাৎ x প্লাস 5 x মাইনাস 1, তাহলে a² প্লাস 5 a² মাইনাস 1 হয় তোমার মানটা বসালে। তাহলে আমি যদি আবার a² মাইনাস 1কে উৎপাদকে a² মাইনাস b² সূত্রে ফেলানো যায়, অর্থাৎ a² প্লাস 5 × a প্লাস b × a মাইনাস b, এটা হবে নিম্ন উৎপাদক ফল। এরপরে গসাগু নির্ণয়, 4x² মাইনাস 1 8x³ মাইনাস 1 এবং 8x² মাইনাস 4x প্লাস 1 এভাবে আছে। তাহলে আমরা যদি দেখি তাহলে কি হবে, 4x² মাইনাস 1 8x³ মাইনাস 1 এবং প্রদত্ত রাশি প্রথম রাশি যদি আমরা একটু দেখি 4x² মাইনাস 1 2x² মাইনাস 1 স্কোয়ার 2x প্লাস 1 2x মাইনাস 1, দ্বিতীয় রাশি থেকে যদি পাই 8x³ মাইনাস 1 2x³ মাইনাস 1³ 2x মাইনাস 1 4x² প্লাস 2x এবং 4x² মাইনাস h³ এটাও যদি আমি আলাদা আলাদা করি তিনটা গসাগু, তাহলে কী কী হবে 2x মাইনাস 1, অর্থাৎ 4x² প্লাস গসাগু হবে 2x মাইনাস 1। এরপরে এই ক্ষেত্রে x² মানে 15x প্লাস 18, এখান থেকে 3x কমন নিলে আমাদের কি থাকে, দেখা যাচ্ছে তোমার সেখান থেকে আবার ভাঙানো যায় বা ভাঙিয়ে কি লেখা যায়, অর্থাৎ 3 × 18 = 54, 9 × 6 = 54, একইভাবে ভাঙাইয়ে মিডল টার্ম পাওয়া গেছে 3x মাইনাস 6 x মাইনাস 3, 3 কমন নিলে x মাইনাস 2 x মাইনাস 3। এরপরে দ্বিতীয় সংখ্যামালা কি আছে, দ্বিতীয় সংখ্যামালা আছে 2x² প্লাস 2x মাইনাস 24, এখানে 2x² প্লাস 2x, এখানে 2 কমন নিলে x² প্লাস x মাইনাস 12, 2 কমন নিলে x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12, তাহলে 2 এখান থেকে সে একইভাবে কমন নিলে যে উৎপাদকটা হয় সেটা। এবং তৃতীয় সংখ্যামালা আছে 4x² প্লাস 36x প্লাস 18, 4 কমন নেওয়ার পরে মিডল টার্ম করে যে উৎপাদকটা হবে সেটা 4 × x প্লাস 5 x প্লাস 4, তাহলে লসাগু হবে কত 3 2 এবং 4, এর লসাগু হচ্ছে 12 এবং x মাইনাস 2 x মাইনাস 3 x প্লাস 4 x প্লাস 5। এরপরে হচ্ছে তোমার সমাধান, সমাধান যদি আমরা দেখি সমাধানে আমরা কি দেখছি, x প্লাস 1
by 8 x minus 2 by 5 x plus 3 by 10 plus thrice x minus 1 by 20 অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা এখান থেকে আমরা 8 আর 5 এর লসাগু হচ্ছে 40 40 তাহলে 5 কমন নিলাম x plus 1 plus 8 কমন নিলাম x minus 2 তারপর এখানে 10 এবং 20 যদি আমি করি লসাগু 20 তাহলে 10 10 দুগুণ 20 2 এর সাথে x plus 3 প্লাস এই 20 একে 20 thrice x minus 1 অর্থাৎ এখানে 5x plus 5 আর এখানে 8x minus 8 8 দুগুণ 16 এই যে সেই 16 তারপরে এখানে 2 এর সাথে x গুণন 2x 2 এর সাথে 3 গুণন অর্থাৎ 3 দুগুণ 6 thrice x minus 1 এখন যদি আমি x গুলি করি 5x আর 8x করলে হয় 13x মাইনাস 16 থেকে 5 এই দুটো বিয়োগ করলে মাইনাস 11 আসে আর 2x আর thrice x এখানে আছে 5x প্লাস 5 অর্থাৎ এরকম 13x minus 11 by 2 5x plus 1 5 divided to 1 তারপরে আমরা যদি এটাকে আর গুণন করি তাহলে এক পাশে 13x minus 11 আর এক পাশে 10x plus 10 এভাবে থাকে তারপরে সাইড চেঞ্জ করলাম 13x minus 10x equal 11 plus 10 13x equal 21 x সমান 21 অর্থাৎ নির্ণয় বৃষ্টি হলো 7 এর পরের সমাধানটা যদি দেখি আমরা একটু তাহলে t প্লাস 12 মাইনাস টি আবার এই দুই এখানে সংখ্যা আছে তাহলে আমি t এবং এর মধ্যে লসাগু করি 6t প্লাস 12 থেকে গেল আর 60 হলো লসাগুর ক্ষেত্রে নর্মালি সরলীকরণ যেটা আর কি তাহলে 12 আর 60 থেকে একটা t গেলে মাইনাস 5t থাকবে তাই তো 12 মাইনাস 5t ডিভাইডেড 6 আর এখানেও যদি আমি লসাগু করি 12 78 থেকে এক গেলে 77 থেকে আর গুণন করলেই দেখা যাচ্ছে 12 মাইনাস 5t এটা আর গুণন করলে 2 এর সাথে এটা চলে যায় অর্থাৎ এই টার্মটা চলে আসে তারপরে আমরা 2 এর সাথে 12 গুণ করলে 24 5 দুগুণ 10t মাইনাস 77 অর্থাৎ মাইনাস 10t ইকুয়াল 77 মাইনাস 24 তাহলে t সমান মাইনাস 53 ডিভাইডেড 10 তারপরে ভগ্নাংশ এগুলো 5 5 সমস্ত 3/10 হবে এটার নির্ণয় বীজ গেল এরপরে আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি যে রাজুর লেখা সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক প্রশ্নটা আমরা একটু দেখে আসি প্রশ্নটা কি বলেছে এই যে প্রশ্নটা 2 অঙ্ক বিশিষ্ট তোমাদের বইয়ে ছিল রাজু তাই রাজু দিয়ে দিছি দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমরা যদি সেটা সংখ্যাটি নির্ণয় করি তাহলে দেখা যাচ্ছে এখানে ধরি রাজুর লেখা সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক x দশক স্থানীয় অঙ্ক তাহলে 3 গুণ যেহেতু বলছে thrice x হবে তাহলে সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 into thrice x plus x অর্থাৎ 31x সংখ্যাটি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে অঙ্কদ্বয় মানে তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে শুধু x আর একক স্থানীয় অঙ্ক হবে thrice x তাহলে 10x প্লাস thrice 13x তখন সংখ্যাটি হবে 13x তাহলে এই দুটোর বিয়োগফল বলছে যে 36 তাহলে দেখা গেছে আমরা এখানে বিয়োগ করলে 1x minus 13x 18x হবে ইকুয়াল 36 x সমান হবে 2 রাজুর লেখা সংখ্যাটি হবে 31 into 2 দ্যাট মিনস 62 উত্তর পেয়ে গেছো রিয়ার বাবার বর্তমান বয়স রিয়ার বর্তমান বয়সের 7 গুণ 10 বছর পর রিয়ার বাবার বয়স রিয়ার বয়সের 3 গুণ হবে রিয়ার বাবার বর্তমান বয়স কত আমরা যদি একটু দেখি ধরি আমার এখানে আসলে বইয়ে ছিল আমার বর্তমান বয়স এই কারণে আমি দিয়ে দিয়েছি কারণ এটা হবে রিয়ার ধরি রিয়ার বর্তমান বয়স 1 বছর তাহলে রিয়ার বাবার বর্তমান বয়স হবে 7x বছর তাহলে 10 বছর পরে রিয়ার বয়স হবে এখানে আমার জায়গায় তোমরা শুধু রিয়ার বসাই দেবা ঠিক আছে এই x প্লাস 10 10 বছর পরে তারপরে রিয়ার বসাবে রিয়ার বাবার বসাবে 7x প্লাস 10 বছর তাহলে এক্ষেত্রে এই 10 বছর কি 3 গুণ হয়েছে 3 into x প্লাস 10 তাহলে এখানে ক্যালকুলেশন 7x প্লাস 10 thrice x প্লাস 30 7x থেকে 30x গেলে 4x থেকে 4x equal 20 তাহলে x সমান 5 আমার বর্তমান বয়স 5 বছর এবং আমার বাবার বর্তমান বয়স 7 into 5 35 বছর এরপরে দেখা গেছে তোমাদের পরের প্রশ্ন আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখার পর্যন্ত যেসব সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে লম্বই ক্ষুদ্রতম এটা উপপাদ্য 13 কাজেই তোমরা এই 13টা ভালো করে পড়বে এখানে দেখো ধরি এবি যে কোনো একটি সরলরেখাংশ হলো এবি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু এই যে বিন্দু বহিস্থ কোনো বিন্দু ওপি এবি রেখার উপর লম্ব অর্থাৎ ওপি লম্ব এটা লম্ব চিহ্ন এবি প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর যেসব সরলরেখাংশ
আঁকা যাবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্য হবে কত, ওপি এর দৈর্ঘ্য ছোট। এবি সরলরেখার পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ নিলাম, এই যে কিউ একটি বিন্দু নিলাম, ও এবং কিউ যুক্ত করলাম, এখন ও কিউ যুক্ত করে দিলাম, এখান থেকে এখানে যুক্ত করে দিলাম। তাহলে ওপি কিউ ত্রিভুজের ওপি কিউ কোণ সমান এক সমকোণ, তাহলে এক সমকোণ যদি হয় ওপি কিউ গ্রেটার দেন হ্যাঁ ও কিউ পি, তাহলে ও কিউ গ্রেটার দেন ওপি, কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের পরিমাপ বৃহত্তম আর ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো একটি বিন্দু এবি সরলরেখার কিউ বিন্দুর যে কোনো অবস্থানে ও কিউ স্মলার দেন ওপি, কাজে ওপি কি এর দৈর্ঘ্য ক্ষুদ্রতম, ঠিক আছে। এরপরে উপপাদ্য 10, তোমরা উপপাদ্য 10টা একটু ভালো করে এভাবে পড়ে নিবে, হ্যাঁ, নইলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখে নাও তোমরা উপপাদ্য 10 প্রশ্নের উত্তর চলে আসছে। এরপরে প্রমাণ করো যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর পরিমাপের সময় এই প্রশ্নটা তোমাদের 2024 সনের থার্ড ইউনিট টেস্টও মাস্ট দিবে, যে প্রতিটা প্রশ্নই দেওয়ার মতো করে, ঠিক আছে। কাজে এটার উত্তরটা যদি দেখো তোমাদের বইয়ে এভাবে ছিল, ছবিটা যদি একও দেখো এই যেভাবে আঁকবে, তারপরে ধরি এ বি সি ডি এফ জি এস একটি এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ, এন সংখ্যক বিশিষ্ট বহুভুজের কোণগুলোর সমষ্টি 2n-1, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো কি কি আছে, হ্যাঁ, এসি এডি, এই যে এখানে এগুলি সব যোগ করা হয়েছে, এসি এডি, এই যে এটা এ, তাই তো, এই এফ, হ্যাঁ, তারপরে এজি এইচ কর্ণগুলি যোগ করলাম, আঁকলাম, ঠিক আছে। তাহলে এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু সি ডি ই এফ যুক্ত করার ফলে, অর্থাৎ এই বিন্দুগামী এসি এডি এডি কর্ণগুলো অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো কর্ণ হচ্ছে কয়টা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর ত্রিভুজ হয়েছে কটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, 7টা, অর্থাৎ দুটো কম। তাহলে হ্যাঁ এবিসিডি এ বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে, n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি, তাহলে দুটো কম যেহেতু, তাহলে একটা ত্রিভুজের সমস্ত কোণ মিলে হয় 2 সমকোণ, তাহলে 2 গুণ n-2 সমকোণ, এই দুইটাকে আগে নিয়ে এলাম, প্রমাণিত, ঠিক আছে। এরপরে প্রমাণ করি যে ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এরকম একটা চতুর্ভুজের। তাহলে ধরি এ বি সি ডি একটা চতুর্ভুজ, এ বি হচ্ছে বৃহত্তম বাহু, ঠিক আছে। চতুর্ভুজ যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এডি ডিসি বিসি গ্রেটার দ্যান এবি প্রমাণ করলেই যথেষ্ট। অঙ্কন এ ও সি বিন্দু দুটি যোগ করি, যোগ করে এসি সরলরেখাংশ পাই। এসিডি ত্রিভুজের এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি অবশ্যই এসি থেকে বড়, আবার এসি বি ত্রিভুজের নিচের যেটা এসি প্লাস বিসি অবশ্যই এবি থেকে বড়, তাহলে এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি প্লাস এসি, অর্থাৎ দুই বাম পাশের 4টা যোগ করলাম, ডান পাশের 2টো যোগ করলাম, তাই দুই পাশ থেকে এসি এসি চলে গেল, এই যে এই এসি আর এই এসি দুই পাশ থেকে চলে গেল, থাকলো এডি প্লাস ডিসি প্লাস বিসি গ্রেটার দ্যান এবি, হয়ে গেল। এরপরে আরও একটা প্রশ্ন এরকম আসছে, প্রয়োগ, যেটা আর তোমাদের বই থেকেই দেওয়া, এবিসি সমবাহু ত্রিভুজের বর্ধিত বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে বি এ ডি কোণ গ্রেটার দ্যান এ ডিবি কোণ। এবিসি ত্রিভুজের বর্ধিত বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, বিসি বাহুর উপর, তাহলে এডি বিন্দু দেওয়ার সংযোগ রেখা হলো যোগ, তাহলে বি এ ডি কোণ, বি এ ডি কোণ গ্রেটার দ্যান এ ডিবি কোণ, এটা প্রমাণ করতে হবে। এবিসি সমবাহু ত্রিভুজ এবিসি কোণ, এসিবি কোণ এবং বিএসি কোণ 60 ডিগ্রি, প্রতিটা কোণে 60 ডিগ্রি, কাজে এসিডি বিতে অবস্থিত বহিস্থ এসিবি কোণ, হ্যাঁ, বহিস্থ এসিবি কোণ গ্রেটার দ্যান এডি সি কোণ, যেহেতু আমার 60 ডিগ্রি থেকে, এটা 60 ডিগ্রি থেকে এডিসি কোণ বড় আর কি, ঠিক আছে। কাজে আমরা কি করতে পারি, সুতরাং এবিসি ত্রিভুজ বিএডি কোণ গ্রেটার দ্যান 60 ডিগ্রি, সুতরাং বিএডি কোণ, অর্থাৎ এটাও তোমরা ভালো করে পড়ে নিবে, ঠিক আছে। প্রয়োগ আবার দেখালাম। এরপরে রিহান খাতায় 10 সেন্টিমিটারের দৈর্ঘ্যের সরলরেখাংশ পিকিউ, এটাও তোমরা আমার ভিডিও দেখে নেবে, এটা 5টি ভাগে ভাগ করতে হবে জাস্ট। আমরা যে কোনো একটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখা এরকম নিলাম, হ্যাঁ, এখান থেকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য তোমরা টেনে নিয়ে নেবে স্কেল দিয়ে মেপে, তারপরে এখানে তোমার ইচ্ছা খুশি একটা কোণ আঁকবে, ঠিক আছে, ইচ্ছা খুশি একটা কোণ আঁকবে, আবার সেই সমপরিমাণ কোণ এখানেও আঁকবে, ঠিক আছে। অর্থাৎ এভাবে দিয়ে যদি এটা এতটুকু নাও ওটাও এতটুকু নিবে, তারপরে যেটা করবে সেটা হচ্ছে সমপরিমাণ, এখান থেকে 4টা চাপ নেবে, 1 2
3, এখানে কম্পাস বসিয়ে এটার উপর, আবার এখানে কম্পাস বসিয়ে এটার উপর, সে একই পরিমাণ নিয়ে এখানেও 4টা চাপ নেবে। অর্থাৎ যতটা বাহু বলবে তার চেয়ে চাপ একটা কম নিয়ে এই যে এটার সাথে এটা যোগ করবে, এটার সাথে যেমন এটার সাথে এটা যোগ করে দিবে, এটার সাথে এটা যোগ করে দিবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এরকম প্রতিটা পিকিউ সরলরেখার সমান 5টি ভাগে ভাগ করলাম, পেলাম পিকে, কে এল, এল এম, এম এন, এন কিউ এবং 2 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের বিপরীত কোণ 45 ডিগ্রি। আমরা যদি সেটা দেখি, যে দেখা যাচ্ছে দেখেছি দুটি বাহু নিলাম 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা 45 ডিগ্রি আঁকতে গেলে একটা 90 ডিগ্রি কোণ যেভাবে আঁকে সেভাবে এঁকে তাকে অর্ধেক করব। অর্ধেক মানে এটা, তারপরে কি করব, অর্ধেক করার পর এখান থেকে 5 সেন্টিমিটার এখানে নিয়ে, এই যে এখানে 5 সেন্টিমিটার, এই যে এ থেকে বি পর্যন্ত 5 সেন্টিমিটার নিয়ে এখান থেকে 6, হ্যাঁ, এই ব্যাসার্ধ নিয়ে একটা চাপ আঁকবো এরকম করে, সেই চাপটা এখানে এখানে যোগ করে দেব। তাহলে কি হবে, এইটাই হবে নির্দিষ্ট এ, অর্থাৎ বিসিডি, এ বিসি, এটা ডি, এটাই হবে নির্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি হাবিব খাতায় একটি সরলরেখা। মেইন কথা হচ্ছে আমার প্রশ্নটা যদি একটু দেখে নেই, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো, ওই সরলরেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে রেখাটি সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করতে হবে। তাহলে ধরো এখানে পিকিউ একটি সরলরেখা নিলাম, এই সরলরেখার বহিস্থ কোনো একটু আন নিলাম, এখন এখানে কি করবো, এটা যোগ করে দেবো, যোগ করে দিয়ে এখানে একটা কোণ আঁকবো, ঠিক সেম কোণটা আবার এখানে আঁকবো। এই বাহুর উপর সেম কোণটা আঁকলে এখানে যোগ করে দেবে, এটাই হচ্ছে সমান্তরাল সরলরেখা, এটার জন্য তোমার চিন্তা করতে হবে না। এরপরে দেখা যাচ্ছে এই ছক থেকে নিচের তথ্যগুলো লেখচিত্র ছক কাগজে স্থাপন করি বলছে। হ্যাঁ, তাহলে ছক কাগজ যদি স্থাপন করতে হয় তাহলে দেখো 2, 5 এভাবে করে আমরা ছক কাগজে কী কেউ ধরি, মূলবিন্দুর স্থানাঙ্ক 0, 0, অর্থাৎ এটা হচ্ছে মূলবিন্দু, এই যেটা হচ্ছে মূলবিন্দু। তাহলে এরপরে কি হচ্ছে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 একক। তাহলে এখান থেকে প্রতিটি 15 একক হলে এভাবে করে আমরা নিয়ে নেব। তাহলে 15 একক হলে দেখা গেছে এখানে কিন্তু আমাদের এই স্কেলটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ 15 হলে আমার কি দাঁড়াইলো, এভাবে করে তোমার যতটুকু দেখা যাচ্ছে আমরা এদিকে যদি আমার বিন্দু কত আছে, প্রথমে আছে 2, তাই 2টি ঘর আর 30, 30কে 15 দিয়ে ভাগ করব, 2টো ঘর, অর্থাৎ এখানে 2টো ঘর, এখানে 2টো ঘর, তাহলে 1, 2, 1, 2, অর্থাৎ এই যে সেই বিন্দুটা। হ্যাঁ, তারপরে আবার 5, 5, 15, 75, 5, 5 নিতে হবে, তারপরে আবার 6, 6 নিতে হবে, 6, 15, 90, তারপরে 10, 10 নিতে হবে, এই যে 10, অর্থাৎ এগুলি যোগ করে দিলেই তাহলে আমরা এই বিন্দুটি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক, ওয়াই অক্ষ ক্ষুদ্রতম দৈর্ঘ্য প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 একক। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এরকম করে আমরা এক্স অক্ষ বরাবর সময় ঘন্টা, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নিলাম, ছকের তথ্য থেকে এই বিন্দুগুলি, হ্যাঁ, ছক কাগজে বসালাম। ঠিক আছে, তাহলে আমার বিন্দুগুলি হচ্ছে কত কত, 2, 30, এখানে একটু আগেরটা আছে, এখানে 2, 30 এই লিখবে। ঠিক আছে, 2, 30, হ্যাঁ, তারপরে হচ্ছে 5, 75, এটা বাদ দিয়ে 5, 75 লিখবে, তারপরে হচ্ছে 5,75। হ্যাঁ, এভাবে করে বিন্দুগুলি, এটা না লিখে ওইখানে যে বিন্দুগুলি বসিয়েছি ওটাই নির্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এরপরে তোমাদের যেহেতু একটা কি আছে, হ্যাঁ, তোমার পাইচিত্র আছে, যদিও তোমার প্রশ্নে পাইচিত্র অবশ্যই আসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি এই তথ্যটির পাইচিত্র অঙ্কন করতে গেলে টোটাল পরিমাণটা যোগ করতে হবে 720। তাহলে পাউরুটি বিক্রি হয়েছে 320 ডিভাইডেড 720, তোমরা পাইচিত্র অনেকেই তারপর কাটাকাটি করলে 4/9। সাধারণ পাউরুটি বৃত্তিকলার কেন্দ্রমান 360 দিয়ে ভাগ করলে 160 ডিগ্রি হবে। স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 720 নিচে রেখে সাইজের পরিমাণে 100টা দিয়ে ভাগ করলে তারপর 360 দিয়ে করতে হবে। এভাবে করে প্রতিটা তুমি যদি পাইচিত্র, আমার একটা ভিডিও আছে পাইচিত্রে, সেটা ভালো করে দেখবে, তোমরা উত্তরটা এভাবে করে নিবে। তাহলে যাই হোক, তোমাদের এই নিবাদী বয়েজ স্কুলের 3rd ইউনিট টেস্টের সম্পূর্ণ সমাধান আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো আমার ভিডিওটি, তাহলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিনে আবার কোনো একটা প্রশ্ন নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।